শুভ সন্ধ্যা সবাইকে। আজ 21 নভেম্বর বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, মেডিকেল থেকে পালালো আটক বাংলাদেশি যুবক। নাগাটিলা বিআরটিএফ ক্যাম্পের ভিতরে জঙ্গল থেকে নিখোঁজ যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। প্রেক্ষাপট না জেনেই করা হচ্ছে বিরোধিতা, বললেন কমলাক্ষ দেব পুরকায়স্থ। কেন্দ্রের নাম নেই চাকরির বিজ্ঞাপনে, জেলা অঙ্গনওয়াড়ি ইউনিয়নের সভাপতির বিরুদ্ধে ক্ষোভ। কাছাড়ে 7 মাসে শিশু মৃত্যুর হার বাড়ল 100%, উদ্বেগ। পুনর্বাসন দাবিতে বদরপুর রেল এরিয়া ম্যানেজারের কার্যালয়ের সামনে বিক্ষোভ। সব হাসপাতালে আগুন নেভানোর ব্যবস্থা রাখার নির্দেশ কেন্দ্রের। মন্ত্রিসভার সম্প্রসারণ শীঘ্রই, স্থান পাওয়ার সম্ভাবনা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দুর। এবং সর্বশেষ খবরটি হল, নির্বাচনী নির্দেশিকা না মানায় যোগীরাজ্যে সাসপেন্ড 7 পুলিশ কর্মী। এবারে শুনুন বিস্তারিত খবর। শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালালো এক বাংলাদেশি যুবক। হাইলাকান্দি পুলিশের জিম্মায় ছিল এই বাংলাদেশি যুবক শিহাবুদ্দিন। অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় হাইলাকান্দি জেলার লালা পুলিশ তাকে গ্রেফতার করে কিছুদিন জেলে রাখা হয়েছিল শিহাবকে। গত 10 নভেম্বর তার শারীরিক অসুস্থতার কারণে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার চিকিৎসারত অবস্থায় পালায়। শিহাবুদ্দিনকে দেখার দায়িত্বে ছিলেন হাইলাকান্দির 3 জন পুলিশ। বাংলাদেশি যুবক পালিয়ে যাওয়ার পর হাইলাকান্দি পুলিশের মধ্যে এক হাহাকার পরিস্থিতি সৃষ্টি হতে দেখা যায়। পরবর্তী খবরটি হলো, নাগাটিলা বিআরটিএফ ক্যাম্পের ভিতরে জঙ্গল থেকে নিখোঁজ যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। নিখোঁজ যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার নিয়ে শিলচর আলিটি করে চাঞ্চল্য বিরাজ করছে। ঘরে ঝগড়া করে 9 দিন আগে বেরিয়ে যান ইমরান বড়বুইয়া নামের এক যুবক। আজ তার পচাগলা ঝুলন্ত দেহ বিআরটিএফ ক্যাম্পের ভিতরে জঙ্গল থেকে উদ্ধার হয়। আজ সকাল আনুমানিক 11টা নাগাদ শিলচর নাগাটিলা স্থিত বিআরটিএফ ক্যাম্পের ভিতরে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে হঠাৎ কাজের লোকরা লক্ষ্য করেন গাছের ডালে একটি মৃতদেহ ঝুলে রয়েছে। তখন তারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। এদিকে ইমরানের পরিবারের লোকেরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ইমরানের বলে শনাক্ত করেন। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। আলিটিকরের বাসিন্দা প্রয়াত নজরুল হোসেন বড়বুইয়ার প্রথম ছেলে বছর 22-এর ইমরান বড়বুইয়া পেশায় ছিলেন গাড়ি চালক। জানা যায়, গত 9 দিন আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। কিছুদিন আগে পয়লাপুল এলাকা থেকে বিয়ে করেন। ওই দিন স্ত্রীর সঙ্গে কিছুটা একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। এরপর রাগ করে ঘর থেকে বের হলে আর বাড়ি ফিরেনি। পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করার পর তার কোনো সন্ধান পাননি। এই ঘটনায় আলিটিকর এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরবর্তী খবরটি হলো, কেন্দ্রের নাম নেই চাকরির বিজ্ঞাপনে, জেলা অঙ্গনওয়াড়ি ইউনিয়নের সভাপতির বিরুদ্ধে ক্ষোভ। রহস্যজনকভাবে বান্দরকোনা জিপির 208 নং সাফালা অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ একাধিক কেন্দ্রের নাম নেই চাকরির বিজ্ঞাপনে। করিমগঞ্জ জেলা অঙ্গনওয়াড়ি ইউনিয়নের সভাপতি মনোয়ারার শাস্তির দাবি জানান জিপির প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধি সহ এলাকার জনগণ। রাজ্য সরকারের নির্দেশ মতে করিমগঞ্জ জেলার সব আইসিডিএস এর সঙ্গে সঙ্গতি রেখে 14 নভেম্বর পাতারকান্দি আইসিডিএস এর সিডিপিও আর দাওলাগুপু চাকরির বিজ্ঞাপন প্রকাশ করেছেন। এতে বান্দরকোনা জিবির মাত্র একটি কেন্দ্রের হেল্পার পদের উল্লেখ করা হয়েছে। কিন্তু এই জিবিতে 208 নং সাফালা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কার পদ দীর্ঘদিন থেকে খালি রয়েছে। এছাড়াও জিপির 7 নম্বর ওয়ার্ডের 23 নং ইসলাম বস্তি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কারের মৃত্যু হয় কয়েক বছর আগে। কিন্তু রহস্যজনকভাবে এই কেন্দ্রগুলোর নাম চাকরির বিজ্ঞাপনে স্থান পায়নি। এ নিয়ে বান্দরকোনা জিবির 8 নম্বর ওয়ার্ডের প্রাক্তন মেম্বার আব্দুল জলিল, সমাজসেবী শাহাবুদ্দিন ও এলাকার জনগণ একত্রিত হয়ে সংবাদ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, 5-7 বছর আগে বান্দরকোনা জিবির 208 নং সাফালা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কারের মৃত্যু হয়। এতেই ঘটে বিপত্তি। সেন্টারের দেখাশোনার অতিরিক্ত দায়িত্ব পান করিমগঞ্জ জেলা অঙ্গনওয়াড়ি ইউনিয়নের সভানেত্রী তথা 15 নম্বর ইরালিগুল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কার মনোয়ারা বেগম। সেই সুযোগকে কাজে লাগিয়ে পাতারকান্দি আইসিডিএস এর সিডিপিও কে ম্যানেজ করে মনোয়ারা বেগম নিজের ইচ্ছে খুশি বিভিন্নভাবে দুর্নীতি চালাচ্ছেন। বড় কথা হলো, মনোয়ারার ইশারাতে বর্তমানে চাকরির আবেদনের জন্য যে বিজ্ঞাপন প্রকাশ করেছে বিভাগীয় কর্মকর্তারা, তাতে ব্যাপক অনিয়মের পাশাপাশি বিরাট রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে। তাই এসব খালি পদের জন্য পুনরায় বিজ্ঞাপন প্রকাশ করার পাশাপাশি মনোয়ারা বেগমের বিরুদ্ধে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, করিমগঞ্জ জেলা কমিশনার এবং স্থানীয় বিধায়ক সিদ্দিক আহমেদের দৃষ্টি আকর্ষণ করেছেন পঞ্চায়েত প্রতিনিধি সহ এলাকাবাসী।
পরবর্তী খবরটি হলো সব হাসপাতালে আগুন নেভানোর ব্যবস্থা রাখার নির্দেশ কেন্দ্রের। উত্তরপ্রদেশের জাসিতে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডে 11টি শিশুর মর্মান্তিক মৃত্যুর প্রেক্ষিতে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে ফের সতর্ক করল কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্য মন্ত্রকের সচিব পুণ্যসলীলা শ্রীবাস্তব মুখ্য সচিবদের উদ্দেশ্যে পাঠানো এক চিঠি মারফত সমস্ত হাসপাতালে অগ্নিকাণ্ড রোখার একগুচ্ছ নির্দেশিকা দিয়েছেন। চিঠিতে তারিখ উল্লেখ সহ বলা হয়েছে এই সতর্কবার্তা আগেও পাঠানো হয়েছিল, কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনা ঘটছে। অধিকাংশ ঘটনার নেপথ্যে বিদ্যুৎ বিভ্রাট। স্বাস্থ্য মন্ত্রক মনে করিয়ে দিয়েছে, রোগীদের স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা ঠিকমতো না হলে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন অনুযায়ী সংশ্লিষ্ট হাসপাতালের লাইসেন্স বাতিল হতে পারে। হাসপাতালে অগ্নিকাণ্ড রুখতে জারি করা নির্দেশিকায় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, হাসপাতালগুলিতে প্রয়োজনীয় অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখতেই হবে, আগুন নেভানোর প্রশিক্ষণ দিতে হবে কর্মীদেরও। এর জন্য নিয়মিত মহড়ার উপরেও জোর দেওয়া হয়েছে। বৈদ্যুতিক উপকরণগুলি ঠিকঠাক আছে কিনা তা নিয়মিত পরীক্ষা করতে হবে। পরবর্তী খবরটি হলো, রাজ্যে মন্ত্রিসভার খুব শীঘ্রই সম্প্রসারণ হচ্ছে এবং এই সম্প্রসারণে বরাক উপত্যকা থেকে একজন প্রতিনিধি নেওয়া হবে বলে বুধবার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। পরিমল শুক্লবৈদ্য সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর রাজ্য মন্ত্রিসভায় বরাক প্রতিনিধিহীন। এই পরিস্থিতিতে একজন মন্ত্রী নেওয়ার জন্য দলের তরফে কথা উঠছে। ঠিক এ সময় মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা সম্প্রসারণের কথা বললেন। তবে মন্ত্রিসভা সম্প্রসারণের সময় বরাক থেকে বিজেপির কোন জনপ্রতিনিধির ভাগ্যে শিখে চিড়বে তা এখনো স্পষ্ট নয়। তবে চর্চায় সবার উপরে রয়েছে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের নাম। আরো দুই একজনের নাম রয়েছে ঠিকই, কিন্তু সম্প্রসারণে বিধায়ক কৃষ্ণেন্দুর স্থান পাওয়ার সম্ভাবনাই বেশি। মুখ্যমন্ত্রীর মন্তব্যে স্পষ্ট, মন্ত্রিসভার সম্প্রসারণে নতুন করে একজন বিধায়কের ভাগ্য উদয় হবে। তবে বিশেষ সূত্রে জানা গেছে, একজন নয়, নতুন মন্ত্রিসভার সম্প্রসারণে 2-3 জনের ভাগ্যে শিখে চিরতে পারে। এদিকে কয়েকদিন আগে বিধায়ক অখিল গগৈ বলেছিলেন 2026 সালে রাইজোর দলকে বাদ দিয়ে কোনো দলই সরকার করতে পারবে না। এমনকি 2026-এ নতুন মন্ত্রিসভায় রাইজোর দলের 2-1 জন প্রতিনিধি থাকবেন বলে মন্তব্য করেছিলেন অখিল। এদিন অখিলের মন্তব্য নিয়ে প্রশ্ন করতেই মুখ্যমন্ত্রী বেশ কটাক্ষ করে বলেন, কেবল 2 জন মন্ত্রী কেন, আমি তো অখিল গগৈকে মুখ্যমন্ত্রী হিসেবে ভাবি। 2টি মন্ত্রী পদে যে অখিল সন্তুষ্ট সেটা আমার জানা ছিল না। ভেবেছিলাম মুখ্যমন্ত্রী পদের জন্য অখিল চেষ্টা করবেন, কিন্তু এখন জানতে পারলাম তার 2টো মন্ত্রীপদই দরকার। অখিলের সীমাবদ্ধতা যখন কেবলমাত্র 2টো মন্ত্রীপদ, তাহলে আমি সেটা দিয়ে দিতে পারি। একই সঙ্গে অখিল যাতে জনগণের স্বার্থে ভালোভাবে কাজ করতে পারেন এবং সুস্থ থাকেন তার কামনাও করেন মুখ্যমন্ত্রী। পরবর্তী খবরটি হলো, কাছাড়ে হঠাৎ করে বেড়ে গেছে শিশু মৃত্যুর হার। মৃত্যুহার বাড়ার পরিসংখ্যান এমনই যে গত বছরের তুলনায় তার প্রায় 100%-এরও বেশি। এতে নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী গত বছর 2023 সালের এপ্রিল মাস থেকে এবছর মার্চ পর্যন্ত 12 মাস সময়কালে জেলায় 5 বছরের কম বয়সী 177টি শিশুর মৃত্যু ঘটেছিল। এর বিপরীতে এবছর এপ্রিল মাস থেকে গত সোমবার 18 নভেম্বর পর্যন্ত প্রায় 7.5 মাস সময়কালে মৃত্যু ঘটেছে 158টি শিশুর। এভাবে চলতে থাকলে আগামী এপ্রিল মাস পর্যন্ত সময়সীমায় এই সংখ্যা আরো অনেকটা বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী এবছর এপ্রিল মাস থেকে 18 নভেম্বর পর্যন্ত 158টি শিশু মৃত্যুর বিপরীতে গত বছর এই 7.5 মাস সময়কালে মৃত্যু ঘটেছিল 78টি শিশুর। অর্থাৎ 2টি বছরের পরিসংখ্যান পাশাপাশি রাখলে এবছর এই 7.5 মাসে শিশু মৃত্যুর সংখ্যা বৃদ্ধির হার 100%-এরও বেশি। জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর আশুতোষ বর্মন স্বীকার করেন, শিশু মৃত্যুর হার এভাবে বেড়ে যাওয়াটা খুবই উদ্বেগজনক। কেন এমনটা হচ্ছে, গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে তা তিনি জানান। জেলায় শিশু মৃত্যুর হার তুলনামূলকভাবে বেশি সোনাইদুলাই ও লক্ষ্মীপুর ব্লক এলাকায়। তিনি আরো জানান, যাচাই করে দেখা গেছে 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে প্রায় 60%-এর মৃত্যু ঘটেছে জন্মের 28 দিনের মধ্যে। আর সব মিলিয়ে মৃত শিশুদের মধ্যে 30 থেকে 40%-এর জন্ম হয়েছিল মায়ের গর্ভের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই। মৃত্যুর কারণ যাচাই করে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে শিশুরা জন্মের পর থেকে শ্বাসজনিত সমস্যায় ভুগছিল। 30 থেকে 40% ক্ষেত্রে মায়ের গর্ভের মেয়াদ পূর্ণ হওয়ার আগে শিশুরা ভূমিষ্ঠ হয়। তাদের শরীরে দেখা গেছে অন্য কিছু সমস্যাও। শেষ পর্যন্ত এসব সমস্যা হয়ে উঠেছে তাদের মৃত্যুর কারণ। সংখ্যায় কম হলেও সংক্রমণও হয়ে উঠছে কিছু শিশুর মৃত্যুর কারণ। শিশু মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সম্প্রতি স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গুয়াহাটি থেকে আসেন এক শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর হেলিম আহমদ। তার তত্ত্বাবধানে মৃত্যুর কারণসমূহ পর্যালোচনা করার উপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার প্রসূতিদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য ব্যাপক হারে কর্মসূচি হাতে নেওয়া হবে।
পরবর্তী খবরটি হলো, প্রেক্ষাপট না জেনেই করা হচ্ছে বিরোধিতা, বললেন কমলাক্ষ দেব পুরকায়স্থ। মৌলবাদীরা সবসময় বিরোধিতা করে, বাংলাদেশের পরিস্থিতি যা আসামেও সেই পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে মৌলবাদীরা। প্রেক্ষাপট না জেনে অযথা বিরোধিতা করে থাকে চরমপন্থী লোকরা। এক সাংবাদিক বৈঠকে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ এই মন্তব্য করেন। বিধায়ক বলেন, কোনো এক ব্যক্তি যার সামাজিক কোনো অবদান নেই, অথচ সেই ব্যক্তির নামে জেলার নামকরণ করা হয়েছে, সেই নামকরণ সম্পূর্ণ অযৌক্তিক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শিলং থেকে করিমগঞ্জ হয়ে সিলেটে গিয়েছিলেন, সে সময় সুন্দরী সিলেট বলে আখ্যায়িত করেছিলেন। বিশ্ববরেণ্য কবি যেহেতু সিলেটকে সুন্দরী সিলেট হিসেবে আখ্যায়িত করেছিলেন, তাহলে অন্যদের আপত্তি থাকবে কেন? এছাড়া বর্তমানে করিমগঞ্জ সিলেট থেকে বিচ্ছিন্ন। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের কোনো অংশের নাম শ্রীভূমি রাখা সম্ভব নয়। যেহেতু করিমগঞ্জ সিলেটের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, তাই সেই নামকে কবিগুরুর কবিতা হিসেবে শ্রীভূমির সঙ্গে জুড়ে দিতে আপত্তি কেন? এজন্যই মুখ্যমন্ত্রী নিজের বিচক্ষণতায় করিমগঞ্জকে শ্রীভূমি হিসেবে আখ্যায়িত করেছেন। এজন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক। পরবর্তী খবরটি হলো, নির্বাচনী নির্দেশিকা না মানায় যোগীরাজ্যে সাসপেন্ড 7 পুলিশ কর্মী। উপনির্বাচন চলাকালীন নির্বাচনী নির্দেশিকা না মানায় যোগীরাজ্যে সাসপেন্ড 7 পুলিশ কর্মী। বুধবার উত্তরপ্রদেশের কাটহারি, কারহাল, মিরাপুর, গাজিয়াবাদ, মাজওয়ান, শিশামাও, খয়ের ফুলপুর এবং কুন্দারকি মোট 9টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে বেশ কিছু ভোট কেন্দ্রে শাসক দলকে সুবিধা দিতে ভোটদাতাদের ভোটদানে বাধা দিয়েছে পুলিশ, এমন অভিযোগ উঠেছিল, যার জেরে 7 পুলিশ কর্মীকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। এদিন এক বিবৃতি জারি করে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো ভোটারকে ভোট দিতে বাধা দেওয়া যাবে না। ভোটের সময় কোনো ধরনের পক্ষপাতমূলক মনোভাব বরদাস্ত করা হবে না। অভিযোগ পেলে দ্রুত তদন্ত করা হবে। কেউ দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, এদিন যে 7 পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে, তাদের মধ্যে 2 জন কানপুর, 2 জন মুজফ্ফরনগর এবং বাকি 3 জন মুরাদাবাদের। পরবর্তী খবরটি হলো, পুনর্বাসন দাবিতে বদরপুর রেল এরিয়া ম্যানেজারের কার্যালয়ের সামনে বিক্ষোভ। বছর 2 আগে নোটিশ দিয়ে আচমকা উচ্ছেদ অভিযান শুরু করেছিল রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে বদরপুর স্টেশনে যাওয়ার রাস্তার পাশে থাকা বেশ কয়েকটি বসতবাড়ি উচ্ছেদ করা হয়। একই সঙ্গে বদরপুর রেলওয়ে গেটের বিপরীতে থাকা বেশ কয়েকটি দোকানও ভাঙা হয়। তখন এক হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়। এদিকে বুধবার নাগরিক কল্যাণ পরিষদের পক্ষ থেকে পুনর্বাসন চেয়ে স্মারকপত্র প্রদান করা হয় উত্তর পূর্ব রেলওয়ে জেনারেল ম্যানেজার ও ডিভিশন রেলওয়ে ম্যানেজারের উদ্দেশ্যে। দেশের প্রতিটা রেল বিভাগে ভূমি বেদখলদারির বিরুদ্ধে শুরু হয়েছে উচ্ছেদ প্রক্রিয়া, পিছিয়ে নেই বদরপুরও। সে সঙ্গে এবার বদরপুর রেল বিভাগ বেশ কিছু পরিবার সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে উচ্ছেদ প্রক্রিয়ার নোটিফিকেশন জারি করেছে ইতিমধ্যে। এই উচ্ছেদ অভিযান শুরু হওয়ার কথা ছিল দুর্গাপূজার আগে, কিন্তু সাংসদ পরিমল শুক্লবৈদ্য করিমগঞ্জের জেলা কমিশনার মৃদুল কুমার যাদবের সঙ্গে কথা বলে দাবি করেছিলেন আপাতত উচ্ছেদ অভিযান বন্ধ রাখার জন্য, এবং বদরপুরের রেলওয়ে এরিয়া ম্যানেজারের সঙ্গে কথা বলেন। সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে এরিয়া ম্যানেজার আশ্বাস দেন, কালীপূজার পরে এই উচ্ছেদ অভিযান চালানো হবে। কালীপূজা শেষ হতে বদরপুরে শুরু হয়েছে হাহাকার পরিস্থিতি। একদিকে রেলওয়ে ভূমি বেদখলকারীদের পরিবারের কান্না, অন্যদিকে অনেকে তল্পিতল্পা আটাতে ব্যস্ত। এ সকল বেদখলকারীর 90% নিজের কোনো জমি বা স্থায়ী ঠিকানা নেই। উল্লেখ্য, আজ থেকে প্রায় 20 বছর পূর্বে এই সকল লোক রেলের জায়গা দখল শুরু করেছিল। রেল শহরকে আস্তে আস্তে আবাসিক স্থানে পরিণত করেছিল তারা। মঙ্গলবার শত শত পুরুষ মহিলা হাতে বিভিন্ন প্লেকার্ড নিয়ে বদরপুর নাগরিক কল্যাণ পরিষদের ব্যানারের নিচে নানা ধরনের স্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করে রেল কলোনি থেকে মিছিল করে বদরপুর রেলওয়ে এরিয়া ম্যানেজারের কার্যালয়ের সামনে জড়ো হয়ে 1 ঘন্টা অবস্থান কার্যক্রম পালন করেন। পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা চলবে না, রেল কলোনিতে বসবাসকারী প্রতিটি পরিবারকে পুনঃসংস্থাপন দিতে হবে ও বিকল্প ভূমির ব্যবস্থা করে দিতে হবে ইত্যাদি স্লোগান দিতে থাকেন। অবশেষে বদরপুর নাগরিক কল্যাণ পরিষদের এক প্রতিনিধি মণ্ডল রেলওয়ে এরিয়া ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ করে পুনর্বাসন না দেওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান বন্ধ রাখার দাবি সম্বলিত একখানা স্মারকপত্র প্রদান করেন। জেনারেল ম্যানেজার এনএফ রেলওয়ে মালিগাঁও ও ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এনএফ রেলওয়ে লামডিং এর উদ্দেশ্যে। এই স্মারকপত্রের প্রতিলিপি ভারতের রেল মন্ত্রণালয়, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, সাংসদ মিশন রঞ্জন দাস, মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ, জেলা কমিশনার কাছাড় ও করিমগঞ্জ এবং বদরপুর চক্র আধিকারিককে প্রেরণ করেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।